জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় একটা নির্বাচন আদায় করার জন্য। আপনারা সময় মতো দেন, নির্বাচনটা দেন, তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন। আপনাদের গলায় যত মালা পরব তত মালার ওজনও আপনারা শুনতে পারবেন না। আমরা আপনাদের সম্মানের সাথে আনছি, আপনাদেরকে আমরা সম্মানের সাথেই বিদায় করতে চাই। আপনারা দায়িত্বটা পালন করেন। আর যদি আমাদেরকে শেষ পর্যন্ত মাঠে নামান, কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন। এমন একটা দিনের জন্য অপেক্ষা করছি না, এমন একটা দিন আসুক চাই না যে আবার হয়েছে একটা নির্বাচন হোক ব্যাপার। আর যদি আসে তাহলে যে আমরা ঘুরে চুপ করে বসে থাকবো তাও না, নাকি? এবং আমার তো মনে হয় যে আমরা যে জোটবদ্ধভাবে আন্দোলন করেছিলাম, যুগপথ না জোটপথ, যুগপথ আন্দোলনের আগে 17 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন তিনি দিলেন। সেখানে কিছু কথা আছে সংস্কারের। পরবর্তী পর্যায়ে আমরা যখন যুগপথ আন্দোলন করব, এক দফার আন্দোলন করব, কার বিরুদ্ধে? ফ্যাসিস্ট সরকার হাসিনার বিরুদ্ধে। তখন আমরা 27 দফা উপস্থাপন করলাম এবং এই যুগপথ আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন যারা অংশগ্রহণ করেছেন তার সংখ্যা 50-60 যাই হোক, তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা দাঁড়াইল 33 দফা, 31 দফা। এই 31 দফা 62 রাজনৈতিক দলের চিন্তা ভাবনার ফসল। তাহলে আর নতুন করে তো সংস্কারের জন্য বিজ্ঞজন লোক খোঁজার দরকার নেই, নাকি? দরকার আছে? আমি একটা চেয়ার বানাবো, দরকার হলো আমার কাঠমিস্ত্রি, আমার বুয়েটাকে তো ইঞ্জিনিয়ার খোঁজার দরকার নেই। কারণ ইঞ্জিনিয়ারও যদি আনি, বানাইব তো ওই কাঠমিস্ত্রি, ঠিক না? কাঠমিস্ত্রি বলতে আমি রাজনীতিবিদদের বলি, তারাই তো দেশ চালাবো, তারাই তো সংস্কার করব। এই যে রাজনীতিবিদদের মধ্যে যে একটা সংস্কারের যে চিন্তা ভাবনা এবং একটা ইতিবাচক মনোভাব, যে এটা তো কম কথা না যে আমরা যে ভুলগুলি করছি, যে ভুল কারণে দেশের এই দুরবস্থা হচ্ছে, দেশটাকে সঠিক জায়গায় আনতে গেলে একটা স্বাধীন দেশের জন্য যেই পদ্ধতিগুলি অবলম্বন করার দরকার তার উপস্থাপনাটি তো সংস্কার। তাহলে এই 5-7টা সংস্কার, এটা সংস্কার, ওইটার সংস্কার, সেটার সংস্কার, এত সংস্কার কেন? যারা এটার সাথে ইনভলভ হচ্ছে তাদেরকে আমি শ্রদ্ধা করি, তার জ্ঞান গরিমা আছে, লেখাপড়া বিদ্যা শিক্ষা আছে। আমরা যে একবারে মূর্খ না, এটাও তাদের বোঝা উচিত। আর আমাদের এই দেশের লোকগুলোই সুন্দর সুন্দর লেখে বলে, কিন্তু সুন্দর কাজটা করার সময় তাদের খুঁজে পাওয়া যায় না। তখন রক্ত দেয় কিন্তু এরাই সাইজ দেয়। হ্যাঁ, তখন রাজপথে রক্ত দেয় কারা? ওই নূর আলমের মতো ওরা, এরা রক্ত দেয় না, তাই না? এমনকি ভোটের দিন এইসব শিক্ষিত লোকগুলাই বাড়িতে বসে বসে টিভি দেখে, ভালো মন্দ খায়, লাইনে দাঁড়ায় ভোটও দিতে যায় না। ভোটটা কিন্তু ওই বস্তির লোকেই দেয় সারাদিন দাঁড়ায়। তার একটা রোজ কামাই হইলে তার একবেলা খাওয়া নষ্ট হইতে পারে, কিন্তু ভোটের আনন্দটা থেকে সে নিজেকে বিরত রাখে না। তার দায়িত্বটা পালন করার জন্য সারাদিন দাঁড়ায় দাঁড়ায় গিয়া তারা ভোটটা দেয়। তো এখন আমাদের দেশের এই বুদ্ধিমান লোকদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করি, কিন্তু আমাদের দেশের বুদ্ধিমান লোকগুলো রাজনীতিবিদকে মানুষ হিসেবে গণ্য করে না, মনে করে এগুলো মূর্খের দল, মূর্খের বাচ্চা। আমরা যে বিশ্ববিদ্যালয়ে ওনারা লেখাপড়া করছে ওই পার্চে চুকে আসছে অনেক আগে, সেটা বোধহয় ওদের খেয়াল থাকে না। কারণ যেহেতু রাজনীতি করি সেই কারণেই মনে হয় আমরা সব মূর্খের দল, আমাদের কোনো লেখাপড়া নাই, তাই না? তো সে কারণে আজকে মানে জ্ঞানী গুণী লোকরা অন্তর্বর্তী সরকারে আছে, আর যারা নাকি সমাজে সুন্দর সুন্দর কথা বলে ভিক্ষুকে ভিক্ষা দেয় না, তাদের কথা খুব বনযোদ্ধা শুনতেছে। আমাদের কথা এটা হলো জাস্ট একটা ফর্মালিটিস। এই বিএনপির সাথে আলোচনা হয়েছে, এই অমুক দলটা ডাকছে, এত ডাকাডাকি দরকার কি? আমাকে ডাকার দরকারটা কি? এটা নির্বাচন দেবেন, কেমনি নির্বাচন দিতে হয়, নির্বাচনের পদ্ধতি তো জানাই আছে, আর তো কোনো কাম নাই। ভোটার তালিকা করবেন, যা করবেন করে ফেলান, একটা ইলেকশন দিয়ে দেন। আমাকে মতামতের দরকারটা কি? কোনো দরকার নেই। তো সে কারণে আমরা তো 31 দফা দিয়েই রাখছি
সেই 31 দফার মধ্যে ওই যে যারা যে কমিশন বানাইছেন তাকে 5 জনকে বসে দেন যে কোন লাইনটা কাটতে হবে, কোন লাইনটা যোগ দিতে হবে, কোন শব্দটা বাদ দিতে হবে, কোন বানানটা ভুল আছে, এটা দেখে করলেই তো হয়ে যায়। বা তাদের যদি ভাবনা থেকে ওটা ওদের দিতে পারে। এক একজন এক এক কমিশন এই 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠা লেখা পাঠাইব, আর এটা আমরা কি সারাদিন পাঠ করিয়া অপেক্ষা করবো অনন্তকাল? এটা হয়? এটা হয় না। সে কারণেই আমার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ,